আচ্ছা দেখি আমরা হচ্ছে এই ক্লাসে কথা তো শোনা যাচ্ছে না। এই ক্লাসে আমরা আলাদাভাবে আর কোনো শীট বা লেকচার করব না। আমরা হচ্ছে যে লেকচার গুলো আমি দিতাম বা স্লাইড গুলো দিতাম ওগুলো দিয়ে দিব, কিন্তু আমরা কোশ্চেন আকারে পড়বো। হ্যাঁ, কোশ্চেন আকারে পড়বো। যদি এমন হয় যে আমাদের অনলাইনে ক্লাস হচ্ছে, অনলাইনেই পরীক্ষা হচ্ছে, তখন তো সাজেশনের দরকার নাই, তখন অ্যাসেসমেন্ট আকারে বা যে কোনো আকারে দেওয়া হবে। এটা তো আমরা জানি কিভাবে আপনারা পরীক্ষার সময় সেগুলা করেন, লেখেন। এখন যারা রেগুলার ক্লাসে অংশগ্রহণ করতেছেন তারাই হচ্ছে এক্সামের যে কুইজ, ক্লাস পারফরমেন্স, অ্যাটেন্ডেন্স, এই জিনিসগুলোতে হচ্ছে ফুল মার্কস পাবেন। আর যারা শুধু হচ্ছে অ্যাসেসমেন্ট জমা দিবেন তাদের জন্য আবার এরকম আলাদা হিসাব আর কি। তো এই জন্য হচ্ছে এই ক্লাসে অ্যাটেন্ড করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর অনলাইনে ক্লাস হলে যেটা সবচেয়ে বেশি ক্ষতি হয় সেটা হচ্ছে আপনারা যে কোনো কোর্স, আমার কোর্স বাদ দিলাম, অন্য যে কোনো কোর্সই হচ্ছে আহ, ঠিক যে নলেজটা নেওয়া দরকার, মানে সরাসরি ইন্টারাকশনের মাধ্যমে যে নলেজটা শেয়ার করা যায়, অনলাইন ক্লাসে হচ্ছে সেই নলেজটা আসলে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সেই নলেজটা শেয়ার করা যায় না। আপনারা তো এমনিতেও আমাদের ল্যাব ফ্যাসিলিটিসটা একটু সীমাবদ্ধ। আমার মেকানিক্যাল বাদ দিলাম, টেক্সটাইলের জিনিসগুলো একটু সীমাবদ্ধ, বাট তারপরেও তো অ্যাটলিস্ট যে জিনিসগুলো, যে কোর্সগুলো আছে ল্যাবের টুকিটাকি কাজ আছে সেগুলো ফিজিক্যালি হইলে আর একটু নলেজ প্লাস হচ্ছে ক্লিয়ার থাকা যায় কনসেপ্ট গুলো। তো এই জন্য অনলাইনের ক্ষেত্রে যেটা হবে, আমাদের টিচাররা অবশ্যই যখন অনলাইনের জিনিসটা শেষ হবে, পরবর্তীতে আপনাদের পরবর্তী সেমিস্টারে যখন এই কোর্সগুলাই কোনো না কোনো কাজে লাগবে, সেই ক্ষেত্রে কোনো প্রশ্নের মানে সৃষ্টি হইলে আপনারা হচ্ছে কোর্স টিচারের মাধ্যমে জিনিসগুলো ক্লিয়ার হয়ে নেবেন। ঠিক আছে? আর আমার ক্ষেত্রে আমি যদি অনলাইনে হয় তাহলে আর আলাদাভাবে কোনো সাজেশন দিব না, আমার ক্লাসগুলাই হচ্ছে সাজেশন। আর যদি অফলাইনে লিখিতভাবে হয় তখন হচ্ছে আমি আলাদাভাবে কোশ্চেন বা এই সাজেশন গুলো দিয়ে দিব। আর এখন হচ্ছে আমি যেভাবে উম, গুছাইছি এই কয়েকদিনে, সেটা হইতেছে আপনাদের কোশ্চেন এবং অ্যান্সার দুইটাই আমি আলোচনা করব। ঠিক আছে, প্রশ্ন তারপর অ্যান্সার, আমি আলাদাভাবে স্লাইডের আলোচনা করব না, হয়তো স্লাইড থেকে দেখাবো যে এখান থেকে এরকম কোশ্চেন হইতে পারে। হ্যাঁ, তো আমরা যদি দেখি আহ, আমাদের লেকচার শিটটা একটু দেখি আমাদের। আমরা পড়বো হচ্ছে 5 এবং 7 গ্রাইন্ডিং করছি, 7 হচ্ছে ওয়েল্ডিং করার কথা ছিল। ঠিক আছে, আমরা পড়ছি হচ্ছে ম্যানুফ্যাকচারিং এন্ড কাস্টিং করছি। এখন আমরা আমাদের ফাইনাল নোট আছে, ফাইনাল নোটটা দেখি। যে এরকম আমি কয়েকটা ডামি কোশ্চেন, যেমন দেখেন আপনাদেরকে প্রথমে একটা কোশ্চেন দেখেন, পটেনশিয়াল কোশ্চেন লিখছে, এমন না যে হুবহু কোশ্চেনই আসবে। পটেনশিয়াল মানে হচ্ছে যেটার ভিতরে আসার মতো গুরুত্ব আছে, গুরুত্ব বহন করে এরকম কোশ্চেন, এরকম শীটে আরো কোশ্চেন থাকতে পারে। আমরা প্রথমে দেখি, আমরা এই জিনিসটা প্রথমে শেষ করছি। দেখেন আপনারা কিন্তু 4 মাসের সেমিস্টার হওয়াতে এমনিতেই অনেক কম পড়েন। ঠিক আছে, তো আপনাদের একই তো কম পড়েন, আরেকটা হচ্ছে আপনারা সেমিস্টারের শুরুতে 2 সপ্তাহ শেষ করে ফেলেন, কেউ আসেন না। এরপরে হচ্ছে মিড পরীক্ষা শেষ হলে 1 সপ্তাহ ধরে কেউ আসেন না। এরপরে আবার বুঝতেছিনি তো, আমরা যদি 4 মাস হয়, 4 মাসে 4 4 16টা সপ্তাহ, 16 সপ্তাহের ভিতরে আপনারা 3 থেকে 4 সপ্তাহ নষ্ট করে ফেলেন, আসেন না। তা আপনাদের জানা সম্পর্কে অনেকেরই আছে, পড়াশোনায় যে জানা দরকার মানে নলেজ সম্পর্কে আপনাদের তেমন কোনো আগ্রহ নাই, 1 2 জন বাদে। আপনাদের ম্যাক্সিমামের আগ্রহ হচ্ছে আমি কোনো রকমে পার করে যেতে পারলেই হয়েছে। তো এইটাই হচ্ছে একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আমরা প্রথমে হচ্ছে এই যে এই চ্যাপ্টারটা পড়ছি, ম্যানুফ্যাকচারিং এন্ড কাস্টিং। 2 নম্বরে পড়ছিলাম হচ্ছে গ্রাইন্ডিং পড়ছিলাম, আরেকটা চ্যাপ্টার পড়ছিলাম, ওইটা আপাতত স্কিপ করতেছি। যদি অফলাইন হয় তখন আমরা সেটা নিয়ে আলোচনা করব, অনলাইন হইলে আপাতত সেটা থাক। আর আরেকটা যেটা আমি প্রেজেন্টেশন নেওয়ার কথা ছিল সেটা হচ্ছে ওয়েল্ডিং, এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যানুফ্যাকচারিং প্রসেসের জন্য, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো আরো কিছু চ্যাপ্টার আছে, যেমন ছোট ছোট ড্রিলিং, ড্রিল মেশিনের কাজ, তারপরে হচ্ছে গ্রাইন্ডিং তো এখানে দেখলাম, এরপরে হচ্ছে আপনার মিলিং, মিলিং মেশিন। হ্যাঁ,
এগুলো ছোট ছোট চ্যাপ্টার, ছোট ছোট চ্যাপ্টার আমরা হয়তো একটা সামারি দেখবো, বাট বড় বড় চ্যাপ্টার গুলোর ভিতরে আমরা এইখানে আবার একটু যদি রিভাইজ করি, আমরা যে প্রথম যে ইয়াটা পড়ছিলাম, লেকচারটা পড়ছিলাম, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস বা কাস্টিং। দেখেন, কাস্টিং থেকে একটা পূর্ণাঙ্গ 10 নম্বরের বা একটা পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি বিএসসি লেভেলের কোশ্চেন যদি হয়, তাহলে কিভাবে আসে, এবং এখানে অ্যান্সার সহ আলোচনা করা বা অ্যান্সারের একটা ডামি এখানে দেওয়া আছে। আমি এই পিডিএফটা এখন দিব না, যদি অফলাইনে পরীক্ষা হয় তাহলে এই পিডিএফটা দিব, মানে অ্যান্সার সহ যে পিডিএফ। আর অনলাইনে পরীক্ষা হলে আমি দিব না। ক্লাসের ভিতরে এই যে স্ক্রিনে শেয়ার করা আছে, এখান থেকে আপনারা ধারণা রাখবেন, প্রশ্নগুলা স্ক্রিনশট নিয়ে রাখবেন, আর অ্যান্সার গুলাও হুবহু যদি আমি দিয়ে দিই তাহলে সবাই হচ্ছে এটাই হুবহু কপি করে মারবে আর কি। তো এই জন্য আমি রিকোয়েস্ট থাকবে আপনারা হচ্ছে ক্লাসে একটু মনোযোগ দিবেন, ক্লাসে এই যে স্ক্রিনে 10টা লাইন লেখা আছে, স্ক্রিনে শেয়ার থাকা অবস্থায় 2-4টা লাইন পড়বেন, সেটা হচ্ছে রিকোয়েস্ট থাকবে। দেখেন কোশ্চেনটা কিভাবে আসে: ডেসক্রাইব দ্য কমপ্লিট স্যান্ড কাস্টিং প্রসেস ইনক্লুডিং দ্য প্রিপারেশন অফ দ্য মোল্ড, the pouring of molten metal, and the cooling and solidification of the casting. Discuss the factors that influence the quality of the final product. মানে আমরা যে প্রথম যে শীটটা পড়ছিলাম, ওই শীটটার একটা টোটাল একটা ওভারভিউ, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে, এখানে কাস্টিং এর একটা ফ্লো চার্ট দেওয়া আছে। হ্যাঁ, ফ্লো চার্ট দেওয়া আছে আমার। দেখেন আমি কি করছি, এই একটা যেই প্রোডাক্ট আমার বানাইতে হবে, এই প্রোডাক্টটা বানানোর জন্য আমি একটা মোল্ড বানাইছি, ঠিক আছে? এরপরে এই যে স্যান্ড, স্যান্ড লাগবে আমার। যারা যারা ক্লাস করছেন, এটা কিন্তু আগের পড়া, আমি জাস্ট একটা রিভাইজ দিচ্ছি কিভাবে অ্যান্সার লিখতে হয়। হ্যাঁ, আমার একটা যে বক্স, ড্র্যাগ, কোপ এন্ড ড্র্যাগ, যেটাকে বলে কোর বক্স, এই বক্সটা আমি রেডি করলাম। এখান থেকে মূলটাকে আমি মাটির মাধ্যমে এই যে কোপ এন্ড স্যান্ড বক্সের ভিতরে দিলাম। হ্যাঁ, কোরটাকে রেডি করলাম, ঠিক আছে? এই কোরটা কেন, এই যে এখানে যে একটা কোর, এখানে একটা নতুন টার্ম হচ্ছে কোর বক্স। কোর জিনিসটা কি দেখেন, এখানে এই সলিড বস্তুটার মাঝখানে একটা হোল আছে, থ্রু হোল, যেটা মাঝখানে ছিদ্র আছে। তো এই ছিদ্রটা তো আমার বানানো লাগবে, সলিড বস্তু তো বানানো যাবে না। ওই ছিদ্রটার জন্য হচ্ছে এই যে এই কোরটা হচ্ছে এই ছিদ্রটা, এই বস্তুটার যেই মোল্ড, ওই মোল্ডের মাঝখানে এই কোরের জন্য আলাদা করে একটা পাইপ আমি বানাইলাম, এই কোরের সমান আয়তন দিয়ে একটা পাইপ আমি বানাইলাম। কোর বক্স, কোর বক্সের ভিতরে এটা আর একটা মোল্ড বানাই, এটার মাঝখানে বসাইলাম। বসানোর পরে এখন যদি এটার ভিতরে আমি পুর করি, হ্যাঁ, এটারে এখানে এরকম গোল কেন দেখা যাচ্ছে বলেন তো? গোল দেখা যাচ্ছে হচ্ছে আমরা এই এই দিক থেকে হচ্ছে দেখতেছি, মানে এটা হচ্ছে রাইট সাইড ভিউ। যদি আমি চিন্তা করি, যারা ড্রয়িং ক্লাস করছেন, রাইট সাইড ভিউ যদি আমি চিন্তা করি, তখন হচ্ছে এটা এরকম গোল দেখাবে। তো আমি উপর থেকে ঢাললাম, এখান থেকে হচ্ছে ফাইনাল প্রোডাক্টটা আমি পাইলাম, ঠিক আছে? তো আমি যদি দেখি এখন, এখন আমার এই কোশ্চেনের ক্ষেত্রে মূল্যায়নটা কিভাবে হবে দেখেন। এই একটা ফিগার কিন্তু আপনার কোশ্চেনের 60% মার্ক ক্যারি করতেছে। অনেকে আছে এই যে আমরা যারা ইংলিশ অনেক দুর্বল, তারা ইংলিশ দেখলে হচ্ছে ঘাবড়ে যায়। এখানে এই ছবিটার, হ্যাঁ, প্রত্যেকটা স্টেপকে 2টা লাইন করে লেখলেও কিন্তু এখানে প্রায় 1 2 3 4 5 6 7 8 9 10, 10 দুগুণে 20টা লাইন হয়ে যায়। তো আমরা কি করি, চিন্তা করি স্যার যেরকম স্লাইড দিছে, স্যার যেরকম ইংলিশে প্রোভাইড করছে, সেই জিনিসটাই হুবহু পারি না বা পড়তে পারি না বা লিখতে পারি না, দেখে ভাবি যে আমি হয়তো বা পারি না। জিনিসটা কি এরকম, আমি যে এই শীটটা প্রোভাইড করছি, এটা কি আমি নিজে নিজে বানায় লিখছি? পরীক্ষার সময় যদি আমাকে লিখতে দেওয়া হয়, আমি কি হুবহু এটার মধ্যে লিখতে পারবো? না। আমি এই জিনিসগুলো লিখছি কি কি থেকে, আমি লিখছি হচ্ছে বিভিন্ন বই, বিভিন্ন বইয়ের পিডিএফ থেকে, বিভিন্ন ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে, ঠিক আছে? তো এখন এই জিনিসগুলো আমি তখন কালেকশন করে একটা নলেজ গ্যাদার করার চেষ্টা করছি একটা জায়গায়। আপনারা যখন লিখবেন বা আমি যখন নিজে পরীক্ষাটা দিব, তখন কিন্তু আমি এইটা একবার রিডিং করার পরে, এই চিত্রটা দেখার পরে, আমি চিত্র থেকে থেকে নিজের মতো করে 2 লাইন 2 লাইন করে তৈরি করে করে লিখবো। ওই জিনিসটাই হচ্ছে আপনাদের গ্যাপ। আপনারা যখন আরো উপরের ক্লাসে যাবেন বা জব, চাকরি বাকরিতে যাবেন, তখন কিন্তু নিজে থেকেই কোনো আগে থেকে তৈরি করা কোনো জিনিস ছাড়া এমন এমন রিপোর্ট লেখা লাগবে যেটা নিজে থেকে তৈরি করা লাগবে। তো ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং জবগুলো কিন্তু এটাই সমস্যা, যে আপনি যে রোলে আছেন বা যে দায়িত্বটা আপনার উপর আছে, সেই দায়িত্বটা বা সেই রোলটা অনুযায়ী আপনাকে রিপোর্ট তৈরি করতে হয় মাস শেষে। হ্যাঁ,
আমাদের মেকানিক্যালের ক্ষেত্রে যারা ম্যানুফ্যাকচারিং বা এই যে প্রোডাকশন লাইনে কাজ করে, এই যে এই জিনিসগুলা কেন ডিফেক্ট হয়েছে, কেন হচ্ছে একটা রডের এই জিনিসটা ওজন সমান হয় না সব জায়গায়, কেন কি হয়েছে, এই জিনিসগুলা বৃত্তান্ত লেখা লাগে যারা হচ্ছে বিএসআরএম কেএসআরএম এসব স্টিল ফ্যাক্টরিতে জব করে। আপনাদের ক্ষেত্রেও কিন্তু আপনাদের যে প্যাটার্ন বা আপনাদের যে জিনিসগুলা কাজগুলা যারা চিনি মানে ইনচার্জ থাকে একটা পুরো সেকশনের, তারা কিন্তু এই জিনিসগুলাই দেখে, ওয়েটেড থাকতে পারে। হ্যাঁ, প্রোডাক্ট মানে আপনার যে সেকশন গুলো আছে, সেকশন গুলোর কথা বলতেছি। তো দেখেন স্যান্ড কাস্টিং কি, স্যান্ড কাস্টিং এর একটা ডেফিনেশন শুরুতে আমরা দিব। হ্যাঁ, তো এখানে বলছে দ্য মোল্ড, ডেফিনেশনটা দেওয়ার পরে দেখেন কি কি থাকে, মোল্ড থাকে, এগুলো লেখছে। দ্য মোল্ড টিপিক্যালি কনসিস্ট অফ টু হাফস, দ্য কোপ and the break which are separated by parting line। যে এখানে পার্টিং লাইন মানে কোনটা, আমি ক্লাসে বলছি যে এটা হচ্ছে পার্টিং লাইন। তার মানে সুন্দর মতো স্টেপ বাই স্টেপ, প্রথমেই যদি আমি ডাইরেক্ট অ্যাকশন শুরু করে দিই যে একটা প্রোডাক্ট নিয়ে হচ্ছে মূল বানাবো, ডাইরেক্ট শেষ, এরকম না। তো আমি যেহেতু স্যান্ড কাস্টিং সম্পর্কে লিখতে বলছি, অবশ্যই স্যান্ড কাস্টিং জিনিসটা কি, স্যান্ড কাস্টিং এর কি কি কম্পোনেন্ট লাগে, মোটামুটি এই জিনিসগুলো আমাদের স্লাইড থেকে লিখতে হবে। এখানে অ্যান্সার একটা ডামি দেওয়া আছে। তারপরে কি হলো, ওয়ান্স দ্য মোল্ড ইজ প্রিপেয়ার্ড, মোল্ড যখন রেডি হবে, মোল্ড বলতে হচ্ছে আমি এই যে এই বস্তুটার একটা দামি জিনিস, এটা কাঠ দিয়ে হইতে পারে, অথবা প্লাস্টিক দিয়ে হইতে পারে, অথবা মোম দিয়ে হইতে পারে, যেভাবে বানাই, যেটা যে যে অ্যাপ্লিকেশনের জন্য যেটা দরকার। ওয়ান্স দ্য মোল্ড ইজ প্রিপেয়ার্ড, দ্য গেটিং সিস্টেম ইজ ক্রিয়েটেড। গেটিং মানে কি, মনে আছে? গেটিং মানে হচ্ছে ওই যে আমি মোল্ড দেওয়ার পরে এই যে পুর করব, পুর করার পরে এই যে মানে চামচের মতো কিছু জিনিস আছে বা হচ্ছে চিকন সূক্ষ্ম কিছু জিনিস দিয়ে হচ্ছে আমি ড্রেন কাটবো, ড্রেনের মতো, যেখান দিয়ে হচ্ছে ফ্লুইডটা অটোমেটিক্যালি প্রবেশ করবে। The gating system includes the down screw, runner and gate which guide the molten metal into the mold cavity। দেখেন আমি বাংলায় যে কথাটা বলছি এটাই কিন্তু ইংলিশে এরকম বড় করে লিখছে, আপনি আপনার মতো করে লিখবেন, কোনো সমস্যা নেই। The pouring basin at the top of the screw minimizes the spacing and turbulence। এখন পুরিং বেসিন কোনটা, এই যে উপরে দেখেন এই অংশটা হচ্ছে পুরিং বেসিন। এখানে বেসিন তো আমরা বুঝি যে জায়গায় আমরা ঘরে হাত মুখ ধুই, ঠিক আছে? বেসিনটা কিরকম থাকে, একটু ছড়ানো থাকে না? ছড়ানো থাকে, অনেকটা গামলার মতো ছড়ানো থাকে। আগের দিনের বেসিন গুলো আরো বড় থাকতো। তো বেসিনের মূল কাজটা কি, বেসিনের মূল কাজটা হচ্ছে আমি যখন মুখ ধুই বা হাত ধুই, তখন পানিটা যে হাতে নিই এটা কি স্প্ল্যাশ হয়, স্প্ল্যাশ, স্প্ল্যাশ মানে ছিটা, হ্যাঁ, ছড়ায় যাওয়া। ঠিক আছে, টার্বুলেন্স মানে হচ্ছে যে আমরা যে কাজ যখন হাত মুখ দিয়ে কুলি করি তখন কি খুবই ভদ্রভাবে বা আস্তে ধীরে হয় না, জিনিসটার ভিতরে মানে একটা বিশৃঙ্খলা থাকে। তো এই জিনিসগুলো মিনিমাইজ করে হচ্ছে এই বেসিংটা। আমি যখন এখান থেকে ঢালবো জিনিসটা, আমি যদি ম্যানুয়ালি বা নিজে হাতে ঢালি তখন কিন্তু এটা ব্যালেন্স থাকবে না, কখনো একটু বেশি পড়ে যাবে। আপনারা একটা বোতল থেকে আরেকটা বোতলে যখন পানি আমরা ভর্তি করি তখন কিন্তু এই জিনিসগুলো খেয়াল করা যায়। ঠিক আছে, আপনারা কি আছেন? আমার ক্লাস কি শুনতেছেন? কোনো রেসপন্স নাই? আতিকুর রহমান? জি স্যার, আছি স্যার। ঠিক আছে, যাক, ঘুমায়েন না, শেষ করে দিব, বেশিক্ষণ লাগবে না। ঠিক আছে, আচ্ছা। তো আমরা আসলাম কোন জায়গায়, এই যে স্প্ল্যাশিং এন্ড টার্বুলেন্স, ঠিক আছে, হুইচ ক্যান ইন্ট্রোডিউস ডিফেক্টস ইনটু দ্য কাস্টিং। তার মানে এটা হচ্ছে স্প্ল্যাশিং এন্ড টার্বুলেন্সটার জন্য আমরা বেসিনটা তৈরি করি। ঠিক আছে, আফটার হিটিং দ্য মেটাল ইন দ্য ফার্নেস আনটিল ইট বিকামস মোল্টেন, ইট poured into the mold through the gating system। তার মানে এখান থেকে যখন গরম করা হয়, গরম করে মোল্ড করা হয়, মানে মেল্ট করা হয়, আমার যে মেটালটা দরকার সেই মেটালটা, সেটাকে গেটিং সিস্টেমে ঢালা হয়। দ্য ফ্লো রেট অফ দ্য টেম্পারেচার অফ দ্য মোল্টেন মেটাল আর ক্রিটিক্যাল ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স দ্যাট দ্য কাস্টিং কোয়ালিটি। দেখেন আমার ওই যে আমি একটা শিটে ছিল যে রেট অফ টেম্পারেচার এন্ড মোল্টেন মেটালের জন্য তিনটা সূত্র ছিল, মনে আছে? যেটাকে বলা হয় ক্রিটিক্যাল ফ্যাক্টর। তিনটা সূত্র দিয়ে হচ্ছে আমরা যে কোনো একটা প্যাটার্ন বানানোর আগেই যে কোনো মেটালের জন্য বা যে কোনো যে মাটিটা আছে মানে সবগুলা ফ্যাক্টরের জন্যই এই ক্রিটিক্যাল ফ্যাক্টর গুলা হিসাব করা হয়, যে এটা কত স্পিডে, এই মেটালটা কত স্পিডে ঢালা লাগে, বা এই মেটালটা কত স্পিডে হচ্ছে বা কতটুকু দূরত্ব যাইতে পারে, কতটুকু দূরত্বে যাওয়ার আগে সে হচ্ছে কি হয়, সে ঠান্ডা হয়ে যায়, এই জিনিসগুলা হিসাব করা থাকে। তো ওই অনুসারে যদি আমি কাজ না করি তখন হচ্ছে কাস্টিং এর ভিতরে ডিফেক্ট দেখা দিতে পারে। ঠিক আছে, এরপরে কি হয়, সলিডিফিকেশন, কজিং ইনকমপ্লিট ফিলিং অফ দ্য মোল্ড, এই জিনিসগুলো আছে। তারপরে কি হয়, অ্যাজ দ্য মেটাল কোল্ড সলিডিফাইড ট্রান্সফার মোল্ড ওয়াজ ইনওয়ার্ড, এই জিনিসগুলো বিভিন্ন আমরা কাস্টিংয়ের ডিফেক্টের চিত্রগুলো আঁকছি, ঠিক না? কাস্টিং এর ডিফেক্টের চিত্রগুলো আঁকছি মিড টার্মে। তো তার মানে এই ডিফেক্ট গুলো কিন্তু যখন সলিডিফিকেশন হয়, ওই সলিডিফিকেশন হওয়ার পরে আমরা দেখতে পাই, এখানে এই কথাগুলো লেখা আছে। So the quality of the final product is influenced by the factors such the composition and grain size of the sand, the accuracy of the pattern, the design
the gating system, the pouring technique, and the control of the cooling rate. Proper control of these factors result in casting with good dimensional accuracy, surface finish, and mechanical properties. তার মানে আমি যে ফাইনাল প্রোডাক্টটা পাবো, এই ফাইনাল প্রোডাক্টে প্রপার পাওয়ার জন্য কি কি ফ্যাক্টরের উপর সেটা ডিপেন্ড করে, সেগুলো আমরা এখানে দেখতে পাইছি। এটা কিন্তু আমরা স্লাইডেও আলাদাভাবে পড়ছি, যে এখানে যে গ্রেইন সাইজ বা মাটির যে সাইজ গুলা, স্যান্ডের ভিতর দিয়ে বাতাস যাওয়া আসার যে বৈশিষ্ট্যগুলা, তারপরে গেটিং সিস্টেমের যে ডিজাইন গুলা, তারপরে হচ্ছে পোরিং এর যে টেকনিক গুলা, হ্যাঁ, তারপরে হচ্ছে কুলিং রেট, প্রপার কন্ট্রোল অফ দিস ফ্যাক্টর। যদি এই সবগুলা মানে ফ্যাক্টর গুলা যদি প্রপারলি কন্ট্রোল না হয়, তাহলেই কিন্তু আমি একটা ডিফেক্টিভ প্রোডাক্ট পাবো। আর বড় একটা জিনিস যেটা ডাইমেনশনাল একুরেসি পাইতে হইলে, যেমন আমি কাস্টিং যখন করি তখন এই প্রোডাক্টের তুলনায় একটু বড় আকারেই করি, মানে সামান্য একটু বড় করি, কারণ এখানে যে ফিনিশড প্রোডাক্ট যেটা সারফেসটা একটু মসৃণ থাকবে, আমি যখন মসৃণ করতে যাব তখন কিছু পরিমাণ উপর থেকে লেয়ার আমার সরানো হবে, তার মানে কি সেটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই কমে যাওয়ার জন্য কতটুকু কমবে বা কতটুকু আমি ঘষা মাজা করবো, এটা একটা ধারণা করে আমি এক্সট্রা কিছু, মানে যে প্যাটার্নটা আমি তৈরি করব বা যে মোল্ডটা আমি তৈরি করব এক্সট্রা, সেটা একটু বড় বানানো হয় তুলনামূলক। ঠিক আছে, এরপরে সারফেস ফিনিশ বা মেকানিক্যাল প্রপার্টিজ গুলা হচ্ছে পরবর্তীতে আমি সেটা এনশিওর করি। বুঝতে পারছি? কোনো রেসপন্স নাই সাফায়েত? জি স্যার। ঠিক আছে, আমি এটা রেকর্ডিং রাখতেছি, সমস্যা নাই, কিন্তু যারা ক্লাসে আসছেন তারা একটু অ্যাটেন্ডেন্সটা দেন, হ্যাঁ। রাজকুমার বিশ্বাস কি আছেন? জি স্যার। রাজকুমার আছে। রাজকুমার কি আর ক্লাস করেন নাই? স্যার আপনার ভয়েসে অনেক প্রবলেম হচ্ছে, এখানে সমস্যা হচ্ছে নাকি বুঝতে পারছি না, কেমন ডাবল কথা আসছে। আমার আসতেছে না, ইয়াসিন সমস্যা করতেছে। ইয়াসিন, স্যার বাইরে আছে মনে হয়, আমরা যেমন দেখি। রাজকুমার কই? রাজকুমার, রাজকুমার কি আছেন? না স্যার নাই। আচ্ছা, তারপরে সুমন, সুমনকে তো দেখছি, সুমন আছে? জি স্যার, সুমন ভাই তো আছে। ঠিক আছে, এরপরে হচ্ছে মাসুম মিয়া আছে, নাজমুল সাকিব আছে, না স্যার। মাহবুব, স্যার উপরেরটা কার, যে আমার নামের উপরে? রাজকুমার বিশ্বাস, রাজকুমার বিশ্বাস তো নাই। আচ্ছা, মাহবুব আলম কি আছে? সাফায়েত, না স্যার। ফিরোজ কি আছে? ফিরোজ, স্যার আছি। না না। ফিরোজ নাই, জিয়াদুল নাই, ইয়াসিন বিশ্বাস আছে, রাহুল আছে? রাহুল? না স্যার। তাহলে ইয়াসিন আর সুমন কি খিচুড়ি খাওয়ার লাগে উইচা করে লাগছে না? যাক, এই ক্রান্তি লগ্নে তারা আছে, তাদেরকে খিচুড়ি থেকে আমি তেহারি স্যার ঘরের তেহারি তেহারিতে খাইতে নিয়ে হবে গেলাম, কিন্তু। তেহারি ঘরের তেহারিতে নিয়ে গেলাম। নাইমুর রহমান দুর্জয়, নাইমুর আছে? আছে স্যার। ঠিক আছে, গুড। আছি স্যার, আছে আমি স্যার। নাফিস হাসান ইয়ানুর, ইয়ানুর কই? ইয়ানুর ইয়ানুর, মনে হয় ঘুমাই। আচ্ছা, ঘুমের থেকে উঠায়েন। তারপরে মোহাম্মদ আতিকুর রহমান, জি স্যার আছে। হুম, সিফাইতুল ইসলাম, জি স্যার আছে। ফয়সাল, আবু আব্বাস ফয়সাল, স্যার ও ট্রাফিকের দায়িত্বে নাই। আচ্ছা, তারপর আরে হচ্ছে না, ঘুমাই ঘুমাই। হাফসা ইয়াসমিন, ফাইজলেমি ঘুমায়? না, সত্যি ট্রাফিকের দায়িত্বে। আমরা যেমন ডিসি অফিসে, আমি আলাদা জায়গায় এসে কথা বলতেছি, সবাই এক এক জায়গার দায়িত্বে আছে। মনিরুল ইসলাম, আচ্ছা, পরে, এটা পরে। তুই ডিসি অফিসে না গার্লস কলেজে, তোর কাছে শুনতে চাইছে কেউ? যে দেখাচ্ছে তুই এনতে ক্লাস কর। আচ্ছা, এমডি মনিরুল ইসলাম, স্যার আমার আইডি নাই। আচ্ছা, যার আইডি নাই সেটা পরে। মনিরুল ইসলাম কি আছে? জাহাঙ্গীর, কি হাবিব, তাজিম, আলিফ, আলিফ,
আলিফ না নাই। স্যার নাই। তো কেউ নাই স্যার। নাই। নতুন আতিক শাহরিয়া নাই, মন্ডল আর কেউ নতুন এক্সট্রা কেউ আছেন? না এক্সট্রা না কেউ নতুন আছেন? নাই, দেখি না। এখানে নাম নাই এরকম কেউ আছেন? নাই। ঠিক আছে, আমি স্যার একটা আমার আছে, অ্যাসাইনমেন্ট নাম নাই। দিচ্ছি। অ্যাসাইনমেন্টটা হচ্ছে, সবাই মনোযোগ দিয়ে শুনেন, এটা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেন, এটাতে একসাথে দিবেন। ওই গ্রুপে অ্যাসাইনমেন্ট এই ছবিটার এই জায়গায় হচ্ছে আপনাদের আইডিটা থাকবে। হ্যাঁ, এই ছবিটা সবাই এখানে আইডি নাম্বার লিখবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে একসাথে, আলাদা পার্সোনালি কেউ দিবেন না, পার্সোনালি দিলে আমি হিসাব করবো না, আলাদা করে এই ছবিটা দিবেন, ঠিক আছে? আর এই কোশ্চেনটার একটা স্ক্রিনশট নেন। নেওয়া হয়েছে? জি স্যার। শুধু ছবিটা, পুরো কোশ্চেন না, শুধু ছবিটা হচ্ছে। এখন সময় কি 12টা থেকে ক্লাস শুরু হলে 1:30টার সময় ক্লাস শেষ, 1:30টার ভিতরে ছবিটা সবাই দিবেন। যারা বাইরে আছেন তারা হচ্ছে আজকে স্যার যারা রাত্রের বাইরে ভিতরে আছে দিবেন। আজকে দিনের মধ্যে দিলে হবে স্যার? হ্যাঁ, আজকে রাত্রে 12টার ভিতরে দিবেন যারা বাইরে আছে। জি স্যার। জি স্যার। ঠিক আছে তাহলে। স্যার ধন্যবাদ। আমার আইডিটা একটু লিখে নিন। কে আপনার আইডি নাম বলেন? মোহাম্মদ হাসান রেজা, এমপি হাসান রেজা। হাসান রেজা, এমডি হাসান রেজা। আইডিটা কত জানি আপনার? 223 0096 0096 205। 205। আইডি মুখস্থ করেন, আইডি মুখস্থ করলে কিন্তু বিপদে বেশি পড়বেন, যাদের আইডি মুখস্থ তারা কিন্তু বিপদে বেশি পড়ে, ঠিক আছে? মানে আমার আইডি যদি মুখস্থ হয়ে যায় তাহলে কিন্তু বিপদ। ঠিক আছে, ধন্যবাদ। অ্যাসাইনমেন্টটা করেন, যারা এখানে ক্লাসে আছেন অ্যাসাইনমেন্টটা অবশ্যই করেন। অনেকগুলা ক্লাস হয়ে গেছে, আপনারা তো এই কোর্সে সবচেয়ে বেশি স্যার ক্লাস হয়েছে। এখানে গ্রুপে দিব? মেসেঞ্জার গ্রুপে দেন, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে কি গ্রুপ খোলা আছে আলাদা 303-এর? জি জি স্যার। স্যার, এটার গ্রুপ আছে তো। ঠিক আছে, ওইটাতে দিবেন। হ্যাঁ, ওইটাতে আমি অ্যাড আছি। জি স্যার। ঠিক আছে তাহলে ওইটাতে দেন। আজকে এতটুকুই থাক, নেক্সট ক্লাসে আমরা ওয়েল্ডিং এর কোশ্চেন গুলো আলোচনা করবো, ঠিক আছে? এই জায়গায় জানার জন্য করা বুঝিনি।